উদ্দেশ্যে ইউএনওর ওপর হামলা, দাবি আসাদুলের। শিগগিরই দেশের ভ্যাকসিনের ট্রায়াল, 24 ঘন্টায় 29 জনের মৃত্যু। করোনাকালে শিক্ষার্থীরাই বেশি বৈষম্যের শিকার। এবং সুরক্ষার শর্ত মানছে না দূরপাল্লার গণপরিবহন। দেখছেন এটিএন নিউজ। রাত 9টার নিউজ আওয়ার নিয়ে হাজির হয়েছে আমি তানিয়া আহমেদ। শিরোনাম শুনছিলেন। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো খবর। চুরির উদ্দেশ্যে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা বলে দাবি গ্রেফতার হওয়া আসাদুলের। তবে মূল কারণ কি জানতে আরও তদন্ত দরকার। রংপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানায় র্যাব। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আসাদুল, নবিরুল ও সান্টুকে। আর জিজ্ঞাসাবাদের জন্য আটক রয়েছে আরও 2 জন। এই হামলার মূল পরিকল্পনাকারী নবিরুল বলেও দাবি করেছে আসাদুল। র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, সিসিটিভির ফুটেজে লাল টি শার্ট পরা ব্যক্তিটি আসাদুল। সে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সান্টু আর নবিরুল পেশায় রাজমিস্ত্রি, রং মিস্ত্রি বলে জানিয়েছে র্যাব। বিষয় এটার সাথে যুক্ত আছে কিনা? এই মামলার অভিযুক্ত মূল আসামি মোহাম্মদ আসাদুল হক, বয়স 35, পিতা মোহাম্মদ আমজাদ হোসেন, শাম সাগরপুর থানা ঘোড়াঘাট, জেলা দিনাজপুরকে হাকিমপুর থানাধীন বাংলা হিলি নামক স্থান থেকে আমরা গ্রেফতার করি। তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে এই জঘন্যতম ঘটনার সাথে তার নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং এই ঘটনায় সে দাবি করে যে মোহাম্মদ নবিরুল ইসলাম, বয়স 34, পিতা মৃত ফরজ উদ্দিন, শ্রী শান্তু কুমার বিশ্বাস, বয়স 28, পিতা শ্রী খোকা চন্দ্র কুমার বিশ্বাস, এই 2 জন তার সাথে সম্পৃক্ত ছিল। অস্ত্রোপচারের পর দুর্বৃত্তের হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের সংজ্ঞা ফিরেছে। তিনি কথাও বলেছেন, তবে তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। রাজধানীর আগারগাঁয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ওয়াহিদা খানমের অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসক জাহেদ হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, ওয়াহিদা খানমের মাথার কমপক্ষে 9টি আঘাতের ক্ষত দেখা গেছে। খুলির যেই হাড়টি ভেঙে ভেতরে ঢুকে গিয়েছিল সেটি অস্ত্রোপচারের সময় বের করা হয়েছে। গত রাত 1:30টার দিকে তার জ্ঞান ফেরে। তিনি কথাও বলছেন। তার শরীরের ডান পাশ এখনও অবশ, এটি ঠিক হতে সময় লাগতে পারে। ওয়াহিদা খানমের সিটি স্ক্যান রিপোর্ট ভালো হলেও এখনও তিনি শঙ্কামুক্ত নন বলে জানান ডক্টর জাহেদ। আমরা এখন দেখেছি উনি এখন ভালো আছেন, আল্লাহর রহমতে। উনি আমাদের সাথে কথা বলেছেন, ওনার জ্ঞান পুরো মাত্রাই আছে। আর ওনার যে কালকে অপারেশন করলাম আমরা, সেটার জন্য আমরা সকালবেলা একটা চেক সিটি স্ক্যান করেছি। সিটি স্ক্যানটা আল্লাহর রহমতে 100% ভালো অপারেশন হয়েছে। ওনার 9টা আঘাত ছিল মাথায়, সেগুলো আমরা ঠিকঠাক করে দিয়ে আসছি। করোনা প্রসঙ্গ। করোনায় আরও 29 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হল 4,412 জনের। শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত 24 ঘন্টায় দেশের 93টি ল্যাবে 13,073 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,929 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 14.76%। মোট শনাক্তের সংখ্যা 3,21,615। সবশেষ 2,211 জনকে নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,16,191 জন। আগামী 20 দিনের মধ্যেই দেশে চীনের করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে যাচ্ছে। এটিএন নিউজকে এই তথ্য জানিয়েছেন আইইডিসিআরবি কর্তৃপক্ষ। তাদের তত্ত্বাবধানে চীনের সিনোভ্যাকের ভ্যাকসিনটির ট্রায়াল হবে বাংলাদেশে। বিস্তারিত নাজিয়া আফরিনের রিপোর্টে।
আন্তর্জাতিকভাবে তৃতীয় পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে চীনের তৈরি কোভিড-19 ভ্যাকসিনের। চীনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে, তাই অন্য দেশে তৃতীয় পর্যায়ে ট্রায়াল চালাচ্ছে তারা। ইতিমধ্যে ইন্দোনেশিয়া, তুরস্ক সহ বিভিন্ন দেশে এই ট্রায়াল শুরু হয়েছে। বাংলাদেশে চীনা ভ্যাকসিন ট্রায়ালের তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান আইসিডিডিআরবি জানিয়েছে, কোভিড-19 আক্রান্ত নন এমন মানুষের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। 7টা হাসপাতালের 4200 জন আমরা স্বাস্থ্যকর্মী যারা স্বেচ্ছায় অংশগ্রহণ করতে রাজি হবে, এদের মধ্যে ডাক্তার, নার্স, ওয়ার্ড সহকারী, এদের আমরা স্টাডিতে অন্তর্ভুক্ত করব, যাদের বয়স 18 থেকে 59 বছরের মধ্যে। স্বেচ্ছাসেবকদের অর্ধেকের শরীরে ভ্যাকসিন এবং বাকিদের শরীরে প্লাসিবো প্রয়োগ করে পর্যবেক্ষণে রাখা হবে 6 মাস। আমরা যখন পার্টিসিপেন্ট এনরোল করব তখন তাদের পিসিআর টেস্ট করব এবং একই সাথে ব্লাড নিয়ে দেখব, তাদের সেরোলজি দেখব, তারা কি পরিমাণ পজিটিভ অ্যান্টিবডি টাইটার আছে সেটা দেখব, এবং ভ্যাকসিন 2 ডোজ দেওয়ার পরে আমরা আবার দেখব। এইটাই আমাদের গবেষণার উদ্দেশ্য। যারা ভ্যাকসিন পাচ্ছে তারা, আমরা আশা করছি যে তারা কোভিডের বিরুদ্ধে তাদের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে, তারা কোভিডে আক্রান্ত কম হবে। ভ্যাকসিনটি কার্যকর হলে কি হতে পারে তারও ব্যাখ্যা দিলেন আইসিডিডিআরবির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। প্রকৃতপক্ষে ভ্যাকসিনের কার্যকারিতা কি পরিমাণ সেটা দেখবো আমরা, ফাইন। এরপরে WHO প্রি কোয়ালিফিকেশন লাগবে। WHO যদি প্রি কোয়ালিফাই করে তখন ভ্যাকসিনটা সারা ওয়ার্ল্ডে অ্যাভেলেবল হবে। চীনা ভ্যাকসিন বাজারজাত করা হলে বিনামূল্যে 1 লাখের বেশি ডোজ পাবে বাংলাদেশ। আমাদের সাইনোভ্যাকের সাথে চুক্তি হয়েছে যে তারা বাংলাদেশের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে প্রযুক্তি স্থানান্তর করবে, এবং তার ফলে ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা ভ্যাকসিন প্রোডাকশন করতে পারবে। দ্বিতীয় হলো যে সাইনোভ্যাক অলরেডি বলে দিছে যে 1,10,000 ডোজ ভ্যাকসিন তারা বাংলাদেশে দিবে, এটা বিনামূল্যে দিবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। 2013 সালের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন ও সকল শূন্য পদে নিয়োগের দাবিতে আমরণ অনশন করছে টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটি। অন্যদিকে সরাসরি রাজস্ব খাতে নিয়োগের দাবিতে আমরণ অনশন করছেন করোনা শনাক্তের কাজে যুক্ত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরাও। রিপোর্ট করছেন মাহফুজা মুসলেহি। মরণঘাতী করোনা যুদ্ধেও যারা রোগী শনাক্তের দায়িত্ব পালন করছেন, নিজের জীবন বাজি রেখে তারাই ফ্রন্ট ফাইটার মেডিকেল টেকনোলজিস্ট। সরকার এরই মধ্যে কোভিড-19 কাজে যুক্ত 145 জনকে প্রথম ধাপে এবং 57 জনকে দ্বিতীয় ধাপে রাজস্ব খাতে নিয়োগের অনুমোদন দিলেও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে রাজস্ব খাতে কোনো মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত নেই। রাজস্ব খাতে নিয়োগের দাবিতে তারা নেমেছেন আমরণ অনশনে। এদিকে 2013 সালের নিয়োগ দ্রুত বাস্তবায়ন ও সকল শূন্য পদে নিয়োগের দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশন করছে টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটি। 23 আগস্ট মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে এ কর্মসূচি শুরু হয়। হাজার হাজার বেকার মেডিকেল টেকনোলজি থাকা সত্ত্বেও নন মেডিকেল ব্যক্তিদের দিয়ে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হচ্ছে। নেগেটিভ রেজাল্টকে পজিটিভ এবং পজিটিভ রেজাল্টকে নেগেটিভ দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী 1 জন চিকিৎসক ও 3 জন নার্সের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্টের প্রয়োজনীয়তার কথা বলা হলেও দেশে এ সংখ্যা নিতান্তই অপ্রতুল। আমাদের দেশে এখন 30,000 ডাক্তার আছেন, তার বিপরীতে 1,50,000 মেডিকেল টেকনোলজি দরকার, কিন্তু লজ্জার বিষয়, দুঃখের বিষয় হচ্ছে কেবল আছে 5,165 জন। 12 বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ না হওয়ায় এরই মধ্যে 50% আবেদনকারীর বয়স শেষ হয়ে গেছে। সবার বয়স 30 বছর উপরে চলে গিয়েছে। আমাদের এখন চাকরি বাকরি না থাকায় আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। আমাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেন। তাদের স্থায়ী নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। যাদের বয়স চলে গিয়েছে তাদেরকে সরাসরি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে এখানে অনশন করব। তবে কর্তৃপক্ষের ব্যাখ্যা, আদালতে ঝুলে থাকা এ সংক্রান্ত মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে হাত পা বাঁধা স্বাস্থ্য অধিদপ্তরের। মামলা রায় ইন্টারমিনিস্ট্রিয়াল পর্যায়ে আছে, সেগুলো সমাধান না হওয়া পর্যন্ত সরাসরি নিয়োগ এটা তো সম্ভব না। এটা যাদের বয়স চলে গেছে, যদি ওই নিয়োগ প্রক্রিয়াটা আবার শুরু হয়, কার্যক্রম যদি আবার রিভাইটালাইজ হয়, তাহলে ওই সময় যদি বয়স থেকে থাকে তাহলে কিন্তু পরীক্ষায় তারা অ্যাপিয়ার করতে পারবে।
মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। গ্রাম কিংবা শহর, ধনী কিংবা গরিব, অবস্থা যাই হোক, করোনাকালে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার শিক্ষার্থীরা। শিক্ষায় সরকারি প্রণোদনা কিংবা বৈষম্য ঠেকাতে সচেতনতা বাড়ানোর চেষ্টাও সবচেয়ে কম। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা খাতে এই বৈষম্য দূর করতে না পারলে বর্তমান শিক্ষার্থীদের পুরো প্রজন্মকেই মাশুল গুনতে হবে। আরাফাত সিদ্দিকীর রিপোর্ট। স্কুল বন্ধ, কিন্তু দুরন্ত শিশুর খেলা বন্ধ করা কার সাধ্য? শিক্ষার বিকাশ বন্ধ, কিন্তু মননের বিকাশ নিজ দায়িত্বেই চালু রেখেছেন গ্রাম বাংলার দুরন্ত শিশুরা। উল্টো দিকে ঘরবন্দি শহুরে শিশুদের জন্য চালু আছে অনলাইন শিক্ষা ব্যবস্থা, কিন্তু স্কুল মাঠে দুরন্তপনায় মনন বিকাশের যেটুকু সুযোগ ছিল তাও বন্ধ সেই মার্চ মাস থেকে। করোনায় সব চালু আছে, শুধু বাধা হয়ে আছে শিক্ষার্থীদের মনন ও শিক্ষার বিকাশ। এই যে দুটো জায়গার ভিতরে যদি আমরা একটি ভারসাম্য রাখতে চাই, তাহলে আমরা বলবো ঢাকায় যে শিশুরা রয়েছে তাদেরকে অনলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাসটিকেও আকর্ষণীয় করতে হবে। যাদের ছাদে যাওয়ার সুযোগ আছে তাদের ছাদে যেয়ে খেলাধুলা করার চেষ্টা করতে হবে, বন্ধুদের সাথে কানেক্টিভিটি রাখতে হবে। সরাসরি হয়তো দেখা করা যাবে না, সেক্ষেত্রে অনলাইনে বা বিভিন্ন প্ল্যাটফর্মে তারা বন্ধুদের সাথে সম্পর্ক রাখবে এবং সেখানে তাদের সাথে ভাব বিনিময় করবে, কথা বলবে, বিভিন্ন খেলাধুলা করবে, বাড়িতে মা বাবার সাথে ক্যারাম লুডো খেলবে। প্রত্যেকের সাথে তারা নিজেদের আবেগের জায়গাটিকে পরিবর্তন করবে, আবেগের জায়গাটিকে তারা বিনিময় করার চেষ্টা করবে। এভাবে কিন্তু তাদের মানসিক উৎকর্ষতার একটা জায়গা তৈরি হবে। চাইলে একটু উদ্যোগী হয়ে সন্তানের মনন বিকাশের বৈষম্য দূর করতে পারেন শহরের অভিভাবকরা, কিন্তু শিক্ষার বৈষম্য দূর করা সে তো বহু খরচের বিষয়। স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপের মতো দামি ডিভাইস, এর উপর আছে ইন্টারনেট খরচ। এদেশের কজন অভিভাবকের সেই সক্ষমতা আছে? আমরা মনে করি শিক্ষার জন্য একটি প্রণোদনা প্যাকেজের আওতায় এখন তো উপবৃত্তি সর্বত্র দেয়া হচ্ছে সব শিক্ষার্থীদের কাছে, সেই উপবৃত্তির পরিমাণটা বাড়ানো যাতে তারা অনলাইনে সংযুক্ত হওয়ার জন্য এই উপবৃত্তির টাকাটি ব্যবহার করতে পারে। আর তাই বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে অর্থনৈতিক মন্দা সামাল দেওয়ার মতো সমান গুরুত্ব দিতে হবে শিক্ষা খাতেও, নয়তো মারাত্মক ক্ষতির মুখে পড়বে ভবিষ্যৎ প্রজন্ম। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। স্বাস্থ্য সুরক্ষার শর্ত থাকলেও তা মানছে না দূরপাল্লার গণপরিবহন। আগের ভাড়ায় ফিরে যাওয়ায় শারীরিক দূরত্বের বাধ্যবাধকতাও নেই এখন। এ অবস্থায় গণপরিবহনে করোনা আক্রান্তের ঝুঁকি বাড়ছে। সুরক্ষার শর্ত না মানায় দায়টা তবে কার? পরিবহন কর্তৃপক্ষ না যাত্রী? সম্রাট আনোয়ারের রিপোর্ট। করোনাকালীন পরিস্থিতিতে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় স্থাপন করা হয়েছিল এই জীবাণুনাশক চ্যানেল এবং বেসিন। তবে রক্ষণাবেক্ষণের অভাবে এখন চ্যানেলটিও বন্ধ, নষ্ট হয়ে গেছে বেসিনটিও। মহাখালী বাস টার্মিনালের প্রবেশ নির্গমনের পথে এমন 3টি জীবাণুনাশক চ্যানেল স্থাপন করা হলেও 2টি পুরোপুরি নষ্ট, যা এখন হয়ে পড়েছে কাজের ফাঁকে আড্ডার জায়গা। অন্যটি সচল থাকলেও তার ব্যবহার নেই। তাছাড়া আর করা কি? গাড়িতে জীবাণুনাশক স্প্রে করা কিংবা যাত্রীদের হাতে স্যানিটাইজার দেওয়ার নিয়মটাও ওই নিয়মের বেড়াজালেই আটকা। মানার ব্যাপারে গুরুত্ব নেই। আগের নিয়মে গাড়ি চলছে, বাড়তি ভাড়া কমেছে, এতেই স্বস্তি যাত্রী চালকদের। মাস্ক পরাটা এতদিনে অভ্যাস হয়ে যাওয়ার কথা থাকলেও হয়নি। গণপরিবহনে তা আরও দৃষ্টিকটু। মুখে না থাকলেও কাছে তো আছে মাস্ক না পরার সীমাহীন অজুহাত। আমারটা আছে তো গাড়ির সামনে, আমরা অবশ্যই পরি, আমরা ব্যবহার করি। আমল করতেছিল, মানতেছে, আমি না মানি। মাস্ক আছে, গরম লাগতেছে। এই যখন অবস্থা, তখনও স্বাস্থ্যবিধির শর্ত মানার কঠিন সুর পরিবহন সংশ্লিষ্টদের মুখে। আপনারা যদি না মানে একজন তো আমি মারতে পারবো না। আমার যতটুকু করণীয় আমি ততটুকু করতে পারি, কিন্তু এটা তো আমার দায়, আমি তো আর পারি না ওনারা এর থেকে বেশি কিছু বলার। কারণ এটা হলো রোগটা তো সবার জন্য, আপনার জন্য যেন ক্ষতিকর, আমারও তেমনই ক্ষতিকর। স্যানিটাইজার ব্যবহার করতেছে যাত্রীরা ওঠার সময়। আমাদের স্টাফদের মাস্ক তো বাধ্যতামূলক, এবং যাত্রীদেরকে আমরা উৎসাহ দিতেছি যাতে আপনারা মাস্ক ছাড়া কখনো গাড়িতে উঠবেন না, গাড়িতে বসা অবস্থায় মাস্কটা যাতে আপনারা ব্যবহার করেন। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির প্রস্তাবের পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে শর্ত সাপেক্ষে আগের ভাড়ায় আগের নিয়মে শুরু হয় গণপরিবহন চলাচল। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। নিউজ আওয়ার এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন।
বিরতি থেকে ফিরে এসে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এই নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাজারে সবজির দাম এখনো চড়া। নতুন করে দাম বেড়েছে পেঁয়াজ, আদা ও রসুনের। ক্রেতারা বলছেন অনেকেরই নাগালের বাইরে এই দর। বাজারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলেও অভিযোগ তাদের। 2 মাসের বেশি সময় ধরে বাজারে বাড়ছে সব ধরনের সবজির দাম। তাই বাজারে গেলে অস্বস্তিতে পড়েন মধ্য ও নিম্নবিত্ত ক্রেতারা। দুন্দুল 80 টাকা কেজি যাচ্ছে, তারপর টমেটো 100 টাকা কেজি। ধরুন আমাদের ভিতর যারা মধ্যবিত্ত আছে তাদের তো জন্য এটা অ্যাফোর্ড করা খুবই কঠিন জিনিস। এখন আমরা মধ্যবিত্ত হিসেবে হয়তো বা চলে যাবে, কিন্তু যারা নিম্নবিত্ত আছে তাদের জন্য কষ্টকর হবে। বন্যার কারণে শুধুমাত্র কাঁচামরিচটা ভয়ঙ্কর রকম বেড়ে গেছে, এটা একবারে 300 টাকা করে কেজি। মাছ মাংস তুলনাভাবে ঠিক আছে, শুক্রবারে একটু বেশি নেয়। বন্যা ও বৃষ্টিতে সবজি ক্ষেতের ক্ষতি হওয়াতে সরবরাহ কম, তাই দাম এমন চড়া বলে জানালেন বিক্রেতারা। সবজির দামটা একটু তুলনামূলক বেশি কদিন যাবত, আজকে 5-6 দিন যাবত, তবে কমে যাবে। এখন বন্যার কারণে পানি সমস্যার কারণে দাম একটু বাড়ছে, আবার কমে যাবে। নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত, রসুনের দাম কেজিতে 20 টাকা এবং আদার দাম 30 টাকা পর্যন্ত বেড়েছে। পেঁয়াজের দাম বাড়ছে, আদার দাম বাড়ছে, আলুর দামও বাড়ছে। পেঁয়াজ ছিল 45, এখন বর্তমানে 60 টাকা চলতে আছে। সয়াবিন তেলের দাম একটু বাড়ছে, পার লিটারে কোনো কোম্পানি 1 টাকা থেকে 2 টাকা লিটারে বাড়াইছে। লুজডা সয়াবিন তেল যেটা খোলা বিক্রি হয় সেটার দাম একটু বাড়ছে। কাঁচা বাজারে একদিকে কমছে না পণ্যের দাম, অন্যদিকে বাজারের পরিবেশে আশঙ্কা বাড়ছে করোনা সংক্রমণের। স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্ব মানছেন না কেউই। স্বাস্থ্যবিধি তো মানা হচ্ছে না। আপনার আশেপাশে দেখেন কতজন মানতেছে, এদিকে তাকান ওদিকে দেখেন, সব দিকে একই অবস্থা। স্বাস্থ্যবিধি বলে যে কিছু আছে আমি দেখতেছি না। মাছ তো আর লগে আছে স্বাস্থ্যবিধি আছে, মাইনা কি মাইনা তো মনে করেন কথা কওয়া যায়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। গাজীপুরে বৃহত্তর নোয়াখালী কল্যাণ পরিষদের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিকেলে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল। প্রধান আলোচক ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী কল্যাণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। 3 পার্বত্য জেলায় 565 কোটি টাকার বিদ্যুৎ উন্নয়ন কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উসই সিং। সকালে বান্দরবানের নাক্ষণছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন শেষে তিনি আরও বলেন, পার্বত্য জেলার কোনো এলাকা আর বিদ্যুৎবিহীন থাকবে না। বঙ্গবন্ধু শত জন্মবার্ষিকীতে আমাদের টার্গেট 2001-এ প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, সেই কারণে ইতিমধ্যে পার্বত্য অঞ্চলে রাঙ্গামাটি, বান্দরবান, সাগরদিঘি এই 3 জেলায় যেসব জায়গায় লাইন সম্প্রসারণ করা যাবে সেই জায়গায় লাইন সম্প্রসারণ করার জন্য ইতিমধ্যে বিদ্যুৎ মন্ত্রণালয় 565 কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং অলরেডি কাজ শুরু হয়ে গেছে। কোনো পরিবার আর বিদ্যুৎহীন থাকবে না। আমার একটি কথা, প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বলবে। করোনার প্রভাবে ধস নেমেছে সিলেটের পর্যটন খাতে, তবে আছে এর বিপরীত দিকও। মানুষের অহেতুক আনাগোনা আর কোলাহল না থাকায় পরিবেশে প্রকৃতি ফিরে পেয়েছে আপন রূপ। প্রকৃতিপ্রেমী আর ভ্রমণ পিপাসীরাও মানছেন, বদ্ধ জীবনের একঘেয়েমি থেকে বাঁচতে তারা যেমন প্রকৃতির কাছে ছুটে যান, তেমনি দূষণ থেকে বাঁচাতে হবে প্রকৃতিকেও। সিলেট থেকে অনিল পালের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। রাতারগুল দেশের একমাত্র মিঠা পানির জলে ভাসা বন। এই বন নিয়ে জানাজানির পর থেকে জনস্রোত আটকানোই ছিল মুশকিল। পর্যটকদের অসচেতনতায় বিনষ্ট হচ্ছিল জীববৈচিত্র্যের জন্য সংরক্ষিত বনটির পরিবেশ, যেন তাতেই বাদ সাধে করোনার কাল। গত 6 মাসের নির্জনতায় রাতারগুল মেলতে শুরু করেছে তার আপন রূপ, কিন্তু আবারও শুরু হয়েছে পর্যটকদের হানা। বেশ বিরক্ত ভীত বনের লাখো প্রজাপতি। প্রকৃতির কাছে না এলেই নয়, তবে প্রকৃতিকেও ভালোবেসে দিতে হবে তার নিজের মতো সময়, বলছেন অনেকটা বাধা উপেক্ষা করে চলে আসা পর্যটকরা। করোনা পরিস্থিতিতে আমাদের আসার কারণেই হচ্ছে একটা যে হয়তো একটু লোক সমাগম কম থাকবে। আসলে আমাদের একটা সময় দেওয়া উচিত ওদেরকে, ঠিক মতো আবার পুনরায় ওদের
রূপটা আমাদেরকে দেখানোর জন্য। আমরা যেসব জায়গায় গেলাম দেখলাম যে আমরা যা খাচ্ছি একটা পানির বোতলও আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি পানিতে, বাট আমাদের এটা করা উচিত না, যেহেতু এটা আমাদের একটা সম্পদ। করোনার কারণে পর্যটন ব্যবসায়ী বা পর্যটন এলাকার লোকজনের উপার্জন নেমেছিল শূন্যের কোঠায়। আবারও পর্যটক আসতে শুরু করায় তারা খুশি, কিন্তু অসচেতন ভালোবাসায় যে দুপক্ষেরই ক্ষতি, তাই জন্য ফুটে ওঠে বেশ কদিন বেকার থেকে হঠাৎ নৌকার যাত্রী পাওয়া এই তরুণ মাঝির গানে। তোমার প্রেমের ঠানে, তোমার প্রেমের ঠানে না মজিলে সেটাই হয়তো। পর্যটন শিল্পে হচ্ছে ক্ষতি, কিন্তু প্রকৃতি ফিরে পাচ্ছে তার প্রাণ। প্রকৃতিপ্রেমী মানুষ চাচ্ছে পর্যটন শিল্প এবং প্রকৃতি দুটোই বাঁচুক, দুটো সমন্বয় করে সরকার গ্রহণ করুক নতুন উদ্যোগ। সজল ছত্রী, এটিএন নিউজ, রাতারগুল জলারবন, সিলেট। করোনাকালে ঢাকায় স্বাস্থ্যসম্মত সেরা স্যান্ডউইচ দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করলো ওল্ড টাউন বেকারি অ্যান্ড ক্যাফে। তেজগাঁ লিংক রোডে গ্যারেজ ফুড কোর্টে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রতিষ্ঠানটির যাত্রা। এর স্বত্বাধিকারী মোহাম্মদ আবদুল্লাহ নূর জানিয়েছেন, ওল্ড টাউনের সব খাবার তৈরি হবে বাসায় যেভাবে নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশে খাবার হয় সেভাবেই। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে ভোক্তাদের হাতে নিরাপদ খাবার তুলে দেয়াই তাদের লক্ষ্য। স্যান্ডউইচ ছাড়াও বিভিন্ন রকম কেক ও অন্যান্য ফাস্টফুড পাওয়া যাবে ওল্ড টাউন বেকারিতে। গ্যারেজ ফুড কোর্টে পরিবার স্বজন নিয়ে খাবারও সুযোগ রয়েছে। সমস্ত জিনিস নিজেরাই রেডি করি, বাইরের কোনো জিনিস আমরা এখানে ইনক্লুড করি না। যেমন মুরগি হইতে যা যা আইটেম লাগে সব আমাদের এখানে। ব্রেডটাও আমরা নিজেরা বানাই। মূলত আমার বেকারির মানে সিগনেচার আইটেমটা হচ্ছে স্যান্ডউইচ। আমার 17টা আইটেম আছে স্যান্ডউইচের। তো যে কোনো জায়গায় স্যান্ডউইচ যদি ইনশাল্লাহ ভালো স্যান্ডউইচ, এটা গ্যারান্টি, যেখানে যে একবার স্যান্ডউইচ খাবে আর অন্য কোথাও থেকে সে খাবে না ইনশাল্লাহ। সাহস আর পরিশ্রমের ফল পেয়েছেন কিশোরগঞ্জের সালমা আক্তার। তার তরমুজ বাগানের চোখ ধাঁধানো ফলন এলাকার নারীদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। কুমিল্লার সদর দক্ষিণের আরেক কৃষক আনোয়ার হোসেনও ব্ল্যাকবেরি তরমুজের চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনান ও কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার 11 সিন্ধু ইউনিয়নের আঙ্গিয়াদি গ্রামের সালমা আক্তার সফল চাষী হিসেবে সুনাম রয়েছে তার। কৃষিতে আগ্রহ ও পরিশ্রম করার মানসিকতা দেখে কৃষি বিভাগ গত বছর তাকে ইন্দোনেশিয়ায় পাঠিয়েছিলেন প্রশিক্ষণের জন্য। সেই প্রশিক্ষণের ফল ফলেছে তার বাগানে। 20,000 টাকা খরচ হয়েছে। আমি আশা করতেছি যে লক্ষাধিক টাকার উপরে বিক্রি আসবে। আর এই তরমুজটা বিক্রি করতে আমার কোনো সমস্যা হয় না। আমার যে আশেপাশের যা কৃষকরা আছে এবং অনেক বাইরে থেকেও আমার তরমুজগুলো আইসা জমিটা দেখে। এরই মধ্যে তার বাগানে তরমুজ কিনতে ভিড় করছেন অনেকে। সালমার সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও 12 মাসই এ তরমুজ চাষে আগ্রহ দেখাচ্ছেন বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। এক একটা তরমুজের গড় ওজন 2.5 থেকে 3 কেজি এবং সে 60 থেকে 70 টাকা কেজি ধরে বিক্রি করতে পারছে। আমরা উচ্চ মূল্য ফসল আমাদের দিকে কৃষকদেরকে ধাবিত করতেছি। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বিশেষ পদ্ধতিতে লাগানো হয়েছে তরমুজের বীজ। 60 দিনের মাথায় বিক্রি করা যাবে অসময়ের এ তরমুজ। শুরুতে অন্য চাষিরা আনোয়ারের ব্ল্যাকবেরি তরমুজের চাষকে পাগলামি হিসেবে দেখলেও তারাই এখন আগ্রহী। আধুনিক পদ্ধতিতে বর্ষাকালে যেটা হয় না, যেটা আমরা বিদেশ থেকে আনতে হয়, সেই কালো তরমুজ অত্যন্ত সুস্বাদু। তুলনামূলকভাবে পোকার আক্রমণ কম হওয়া এ জাতের তরমুজ চাষে উৎপাদন খরচের চেয়ে অন্তত 5 গুণ বেশি লাভবান হবে কৃষক। এই তরমুজটা চাষ করে যে টাকা ওনার খরচ পড়েছে আমার মনে হয় এর থেকে উনি 5 গুণ লাভবান হবেন। এবং এলাকার অন্যান্য কৃষকগণ এসে এই তরমুজ চাষাবাদটা দেখতেছেন এবং ফলন দেখে সবাই খুব খুশি এবং অন্যান্য কৃষকও আগ্রহী হচ্ছেন ভবিষ্যতে এটা করার জন্য। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিউজ আওয়ারে আবারও একটা ছোট বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরবো, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এ পর্যায়ে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টার শহরে কৃষ্ণাঙ্গ ড্যানিয়েল প্রুডের শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায়
7 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। প্রুডেকে গ্রেফতারের পর তার মাথা থেকে মুখ পর্যন্ত একটি টুপি দিয়ে ঢেকে ফেলে পুলিশ। এতেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তার। গ্রেফতারকৃত কোনো ব্যক্তির লালা থেকে বাঁচতেই এই ধরনের টুপি ব্যবহার করে পুলিশ। মানসিক সমস্যায় ভুগছিলেন ট্রুডে। 7 কর্মকর্তাকে বরখাস্তের কথা ঘোষণা করে রচেস্টারের মেয়র লাভলি ওয়ারেন বলেন, গত মার্চে ট্রুডে মারা গেলেও এই ঘটনা মাত্র প্রকাশ পেয়েছে। ঘটনার জন্য পুলিশের বর্ণবাদী আচরণকে দায়ী করেন তিনি। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর 2 মাস আগে মারা যান 41 বছর বয়সী ট্রুডে। দুটি ঘটনার মধ্যে সাদৃশ্য রয়েছে। মাটিতে ফেলে ফ্লয়েডকে চাপড়ে ধরেছিল পুলিশ, এতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত অন্তত 7,000 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, করোনায় সবচেয়ে বেশি স্বাস্থ্যকর্মী মারা গেছেন মেক্সিকোতে। দেশটিতে এ পর্যন্ত 1,300-র বেশি স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। করোনায় যুক্তরাষ্ট্রে 1,077 জন, যুক্তরাজ্যে 649 জন, ব্রাজিলে 634, রাশিয়ায় 631 জন এবং ভারতে 573 জন সহ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার বিভাগের প্রধান স্টিভ ককবার্ন বলেন, অন্যকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে 7,000-এরও বেশি মানুষের মৃত্যুর বিষয়টি বিস্ময়কর মাত্রার সংকট। প্রত্যেক স্বাস্থ্যকর্মীরই কর্মক্ষেত্রে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। এত বেশি সংখ্যক স্বাস্থ্যকর্মীর মৃত্যু লজ্জার বিষয়। ককবার্ন আরও বলেন, মহামারীর বেশ কয়েক মাস পার হয়ে গেলেও এখনও যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর হার ভয়াবহ। ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে মারা গেছে কমপক্ষে 7 জন, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। রাজ্যের রাজধানী চেন্নাই থেকে 190 কিলোমিটার দূরে কুড্ডালোর শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানার ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। বিস্ফোরণের পরপরই কারখানার কর্মীরা আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। কুড্ডালোরের পুলিশ সুপার শ্রী অভিনব বলেন, এটি আতশবাজির বৈধ কারখানা। নিহতরা সবাই কারখানার শ্রমিক। বিস্ফোরণের সময় শ্রমিকরা সেখানে সরকার অনুমোদিত বিস্ফোরক তৈরি করছিল কিনা বোমা তৈরি করছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। করোনা মহামারী নিয়ন্ত্রণে আনার কয়েক মাসের মধ্যে শুক্রবার এই ভাইরাসের কারণে প্রথম প্রাণহানি ঘটল নিউজিল্যান্ডে। দেশটিতে করোনায় সবশেষ মৃত্যু ঘটেছিল গত 28 মে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার অকল্যান্ডের একটি হাসপাতালে 50 বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। গত কয়েকদিন ধরেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। অকল্যান্ড নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর। সম্প্রতি কয়েক সপ্তাহে 152 জনের গুচ্ছ সংক্রমণ ধরা পড়ে এই শহরে। এর মধ্যে শুক্রবার সেখানে নতুন ভাইরাস শনাক্ত হয়েছে আরও 5 জনের। করোনা মহামারীর শুরুর দিকে ভালোভাবেই সামাল দিয়ে বিশ্বে প্রশংসা কুড়িয়েছিল নিউজিল্যান্ড। দেশটিতে 100 দিনেরও বেশি সময় ধরে স্থানীয় পর্যায়ে নতুন কোনো সংক্রমণ ঘটেনি। তখন থেকেই করোনা ঠেকাতে আরও বেশি কড়া ব্যবস্থা নেওয়া হয়। এবার অকল্যান্ডে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় সেখানে আরও 2 সপ্তাহের জন্য আধা লকডাউন জারি রাখার ঘোষণা দিয়েছে সরকার। খেলার খবর। করোনায় আক্রান্ত হয়েছেন বিসিবি ট্রেনার। সে কারণে শুক্র, শনি এবং রোববার মিরপুরে অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের আগে করোনার থাবা বাংলাদেশ শিবিরে। মিরপুরে ক্রিকেটারদের অনুশীলনে অংশ নেওয়া 8 ট্রেনারের একজন আক্রান্ত হয়েছেন করোনায়। সে কারণে হোম অফ ক্রিকেটে 3 দিন ধরে হবে না টাইগারদের অনুশীলন। তবে মিরপুরে বন্ধ থাকলেও অন্য ভেন্যুগুলোতে অনুশীলন করছেন ক্রিকেটাররা। 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কায় যাবে জাতীয় ও এইচপি দল। 24 অক্টোবর শুরু হতে পারে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট। তার আগে সেখানে প্রায় 25 দিনের ক্যাম্প করার সুযোগ পাবেন মুমিনুল হক, তামিমরা। নিষেধাজ্ঞা কাটিয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। মাশরাফির ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে
10 শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার নড়াইল জেলার শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক ও থাইরো কেয়ার সেন্টারে হাসপাতাল নির্মাণের ঘোষণার মধ্য দিয়ে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করে নড়াইল ফাউন্ডেশন। ব্রেসলেট নিলামের 25 লাখ টাকা এবং নড়াইলের কয়েক ব্যক্তি ও সংগঠনের আর্থিক সহায়তায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন 10 শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে, যেখানে 24 ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা দেওয়া হবে। হাসপাতালটি সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে নির্মাণ কাজ। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন সেরেনা উইলিয়ামস ও মেদভেদেভ, তবে বাদ পড়েছেন অ্যান্ডি মারে। ফ্লাসিং মিডোয় দ্বিতীয় রাউন্ডে সেরেনা খেলতে নামেন রাশিয়ান মার্গারিতা গ্যাসপারিয়ানের বিপক্ষে। তৃতীয় রাউন্ডে উঠতে বেগ পেতে হয়নি ইউএস ওপেনে 6 বারের চ্যাম্পিয়ন সেরেনাকে। প্রথম সেটে কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেননি মার্গারিতা। 6-2 গেমে জিতেলে লিড নেয় সেরেনা। দ্বিতীয় সেটে সেরেনাকে কিছুটা পরীক্ষায় ফেলার চেষ্টা করে মার্গারিতা, তবে তার অভিজ্ঞতার কাছে হার মানতে হয় তাকে। 6-4 গেমে সেট জিতে তৃতীয় রাউন্ডে পা রাখে 24 গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা উইলিয়ামস। এদিকে পুরুষদের এককে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে। কানাডিয়ান খেলোয়াড় ফেলিক্স আগারের বিপক্ষে কোনো ব্রেক পয়েন্টই অর্জন করতে পারেননি এই ব্রিটিশ নাম্বার 1। প্রথম সেটে 2-6 এবং দ্বিতীয় সেটে 3-6 গেমে হারার পর তৃতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেননি মারে। 4-6 গেমে সেট হেরে যান তিনি। মেসি বার্সার সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় ঠেকবে? ট্রান্সফার নিয়ে কথা বলতে আইনজীবীর সঙ্গে দেখা করেছেন মেসির বাবা ও ভাই। দুদিন আগে বার্সেলোনা সভাপতি মারিয়া বার্তোমেওর সঙ্গে দেখা করেন এজেন্ট মেসির বাবা হোর্হে মেসি। এরপরে স্প্যানিশ গণমাধ্যমের খবর বার্সাতেই থাকছেন মেসি। শুক্রবার মেসি ফাউন্ডেশনের ভবন থেকে আইনজীবীর সঙ্গে দেখা করতে যান মেসির বাবা। বের হওয়ার সময় সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেছেন হোর্হে মেসি। তিনি জানিয়েছেন মেসিকে বার্সায় থাকার ব্যাপারে অনুরোধ করতেই আইনজীবীর সঙ্গে আলোচনা করবেন। গত সপ্তাহে শুরু হওয়া মেসির বার্সা ছাড়ার আলোচনা কোথায় গিয়ে ঠেকবে তা এখনও অজানা। তবে এরই মধ্যে মেসিকে দলে ভেড়াতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ম্যান সিটি। 700 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়েই মেসিকে কিনতে রাজি ইংলিশ ক্লাবটি। প্রথমবারের মতো এস্তোনিয়ায় শুরু হয়েছে ওয়ার্ল্ড র্যালি চ্যাম্পিয়নশিপ। যৌথভাবে শীর্ষে থেকে প্রথম দিন শেষ করেছেন ল্যাপি ও ক্যালি। দর্শক চলুন এর দৃশ্য দেখে আসি। নিউজ আওয়ার শেষ করব চিত্র প্রদর্শনীর খবর দিয়ে। শিল্পাচার্য জয়নুল আবেদিন থেকে শুরু করে বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পীদের প্রায় সবার কাজেই দেখা যায় ড্রয়িং নির্ভরতা। চিত্রশিল্পের ঐতিহ্য, শিল্পীর বিকাশের অবিচ্ছেদ্য অংশ এই ড্রয়িং নিয়েই বাংলাদেশের 5 চিত্রশিল্পীর যৌথ প্রদর্শনীর আয়োজন করেছে শিল্পাঙ্গন। রাজধানীর লালমাটিয়ায় সমকালীন এই চিত্রশালায় প্রদর্শনীটি চলবে আগামী 11 দিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। দর্শক চলুন দেখে আসি করোনার ভয় কাটিয়ে শুরু হওয়া এই প্রদর্শনীর বিশেষ কিছু ড্রয়িং।
নিউজ আওয়ারের খবরে সর্বশেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।